আজকে বাঙালির গল্প আড্ডায় আমরা শুনব জোনাথন বাড়ির ভূতের দ্বিতীয় পর্ব। যারা এই গল্পটির প্রথম পর্বটি শোনোনি তাদের রিকোয়েস্ট করছি যে প্রথম পর্বটি কিন্তু অবশ্যই শুনে নাও। প্রথম পর্বটি না শুনলে কিন্তু দ্বিতীয় পর্বটি ঠিকমতো বুঝতে পারবে না। আর দেরি না করে আমরা শুরু করছি জোনাথন বাড়ির ভূতের দ্বিতীয় পর্ব। টুপুরকে চমকে দিয়ে সেই রাত্রেই কেসটা থেকে হাত ধুয়ে ফেলল মিতিন। ফোন করেছিল উৎপল ক্রিস্টোফার, তাকে সাফ সাফ জানিয়ে দিল ঘটনাটা তার মোটেই চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে না। সুরজমাল অগ্নিদেবের সঙ্গে মোলাকাতেও সে মোটেই আগ্রহী নয়। শুনে বুঝি আহত হয়েছিল উৎপল, আর তার কোনো সাড়া শব্দ নেই। টুপুর রীতিমতো হতাশ, ভেবেছিল এবারও মিতিন মাসির তদন্তে সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে, জম্পেশ করে লিখবে রহস্য উদ্ঘাটনের কাহিনী। কি কপাল, শুরুতেই জল পড়ে গেল। অগত্যা আর কি করা, টুপুর এখন ভূতের মতো বসে থাকছে সারাদিন। পুরনো কলকাতার ওপর আরো খানচারেক বই এনেছে পার্থমেশো, ইচ্ছে হলে দেখছে উল্টে পাল্টে। সবকটা বই পার্থমেশোর ভাষায় হাইলি ইন্টারেস্টিং, আজব আজব তথ্যে ঠাসা। টুপুরকে সান্ত্বনা দেওয়ার জন্য রোববার নামি চাইনিজ রেস্তোরাঁয় জব্বর খাওয়ালো পার্থমেশো। হালকা মশলাদার খাঁটি চীনা খাবার, চিংড়ি আর কাঁকড়া মিশ্রিত লোভনীয় ফ্রাইড রাইস, ব্যাঙের ছাতা সহ লেমন চিকেন, গার্লিক প্রন, সঙ্গে খিদে বাড়ানোর ডিশ হিসাবে মুচমুচে পালং শাক ভাজা। মিতিন মাসিও একদিন ঘুরিয়ে আনলো সায়েন্স সিটি থেকে, সেখানে ডাইনোসর দেখে আর টাইম মেশিনে চড়ে বুম বুম দারুণ পুলকিত। ওই একটা দিনই যা টুপুর বুম বুমকে নিয়ে ঘুরল মিতিন মাসি। বাকি সবকটা দিনই তো দুপুরে খেয়ে বেরিয়ে যাচ্ছে, ফিরছে সেই সন্ধেবেলায়। কম্পিউটার চালানোর কি একটা ক্র্যাশ কোর্স করছে। নিজস্ব একটা যন্ত্রগণক কেনার খুব ইচ্ছে মিতিন মাসির, তারই পূর্ব প্রস্তুতি। হঠাৎই নিস্তরঙ্গ পুকুরে ঢিল পড়ল। সেদিন বিকেল বেলা জোর একটা কালবৈশাখী হয়ে গেছে, সঙ্গে ঝমঝম বৃষ্টি। জ্যৈষ্ঠীর উত্তাপ কমে গিয়ে মৃদুবন্ধু সমীরণ বইছিল সন্ধেবেলায়। টুপুর একটু বই খাতা নিয়ে বসেছিল। ছুটির আগে নতুন ক্লাস আরম্ভ হয়ে গেছে, টুকটাক হোমওয়ার্ক আছে, কিছু টাস্কগুলো সেরে নিচ্ছিল। প্রথমে হাত দিয়েছে অ্যালজেব্রায়, সহজ অঙ্কগুলো কষে ফেলছে তাড়াতাড়ি, কঠিনগুলো জমিয়ে রাখছে পার্থমেশোর জন্য। মিতিন মাসি ফিরেছে সবে, গা ধুয়ে ঢুকেছে রান্নাঘরে। তখনই হঠাৎ উৎপলের আবির্ভাব, মুখে চোখে প্রবল উত্তেজনা। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম, গ্রেভ ডেঞ্জার, অদ্ভুত কাণ্ড ঘটেছে, আমি মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না। মিতিনকে তেমন একটা অবাক দেখালো না, সহজভাবে বলল, কি হলো আবার? বলছি, এক গ্লাস জল খাওয়ান আগে প্লিজ। এক গ্লাস নয়, পরপর 2 গ্লাস ঠান্ডা জল খেলো উৎপল। খানিকটা থিত হয়ে যা শোনালো তার রীতিমতো রোমহর্ষক। জোনাথন মাইকেলের বাড়িতে নাকি আপনা আপনি সব কাজ ভাঙতে শুরু করেছে। টিউবলাইট ফাটছে ফটাফট, বাল্ব উড়ে যাচ্ছে, খসে খসে পড়ছে দেওয়াল আলমারির কাচ, কত যে কাচের ফার্নিচার চৌচির হয়ে গেছে। মিতিনের ভুরু কুচকেছে সামান্য, জিজ্ঞেস করল, কবে থেকে শুরু হলো এসব? পরশু, শনিবার সন্ধ্যে থেকে। প্রথমে কি ভেঙেছে? টিউবলাইট ড্যাডির ঘরে। মিসেস জোন্স বাড়ি যাওয়ার আগে ঘরদোর আলো জ্বালিয়ে দিয়ে যান। পরশু নিয়ম মাফিক লাইটগুলো অন করিয়েছিলেন, হঠাৎ নাকি শব্দ করে। নাকি বলছেন কেন?
আপনি বুঝি স্পটে ছিলেন না? মেরনা আর আমি তো তখন জিমন্যাস্টিক্স ক্লাসে ছিলাম। ও, আপনারা মিসেস জোনসের মুখে খবর পেলেন? হ্যাঁ, বেচারি ছুটতে ছুটতে এসে জানালেন সবকটা লাইটই নাকি জ্বালানোর সঙ্গে সঙ্গে দুমদাম ফেটে যাচ্ছে। ড্রয়িং রুমে টিউব ফাটার পর বাল্ব দুটো জ্বালিয়েছিলেন, দুটোই গন। বাল্বের কাঁচ ঝরে গিয়ে ফিলামেন্ট ঝুলছে। বলতে বলতে মিসেস জোনসের তো প্রায় কেঁদে ফেলার দশা। তো আপনারা তখন কি করলেন? মিনা তো শুনেই কাঁপছে। আমি প্রথমে অতটা গা করিনি। মিসেস জোনসের তো একটু তিলকে তাল করার বাতিক আছেই। উনি তো কথায় কথায় হোলি স্পিরিট দেখান। ভেবেছিলাম হয়তো একটা দুটো লাইট কেটে যেতেই উনি উত্তেজিত হয়ে পড়েছেন। ও জিসাস, গিয়ে দেখি ব্যাপারটা সত্যি সিরিয়াস। বারান্দার আলোটা জ্বলছে বটে, কিন্তু ঘরগুলো অন্ধকার। ড্যাডি মোমবাতি জ্বালিয়ে বসে ঠক ঠক কাঁপছেন। ড্যাডিকে সাহস দেওয়ার জন্য আমাদের ঘরের সুইচ মারলাম। বিশ্বাস করবেন না, 30 সেকেন্ডের মধ্যে টিউব ফটাস। বাল্বটা তো 15 সেকেন্ডও টেকেনি। ডিকের ঘরেও সেম কেস। ফটাস শব্দ, টুকরো টুকরো হয়ে ঘরময় ছড়িয়ে পড়ছে কাঁচ। টুপুর খাড়া হয়ে বসলো। তারপর? স্টোর রুমে 2-3টে নতুন বাল্ব রাখা ছিল। একটা এনে ড্রয়িং রুমে লাগালাম। এগেইন সেম ইনসিডেন্ট। তখন আমরাও একটু নার্ভাস লাগলো, কিন্তু কিছু করলাম না। ঠিক করলাম রাতটা যাক, সকালে দেখছি। বোধহয় 8 ঘন্টাও কাটেনি, আরেকটা কাণ্ড। ডিকের ঘরে ঝনঝন। গিয়ে দেখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ডিক, আর দেয়ালের আলমারির কাঁচ খসে পড়ছে মাটিতে। ডিক জাস্ট পাল্লাটা টেনেছিল, তাতেই নাকি। ও, সন্ধ্যেবেলা বাল্ব টিউব ফাটার সময় ডিক কোথায় ছিল? বাড়িতে? ডিক কখন কোথায় থাকে লর্ড জিজাসই জানেন, তবে বাড়িতে ছিল না এটুকু বলতে পারি। ডিক বাড়ি ঢোকার পরপরই কি কাঁচটা ভাঙলো? মিনিট 15 পর। এসে বাল্ব টিউবের ঘটনাটা শুনে লাইন চেক করানোর উপদেশ দিয়ে সবে নিজের ঘরে গেছে। পরেই তারপর কি করলো ডিক? একটুক্ষণ থম মেরে বসে রইল। দেন ডিনার সেরে হোটেলে, নাইট ডিউটি। কোনো ওপিনিয়ন দেয়নি? না, কেমন ঘুম মেরে গেছিল। তার লাইট আর দেয়াল আলমারিগুলো ছাড়া আর কি ভাঙলো? অনেক কিছু। আমাদের ঘরের শোকেস, ড্যাডির ওয়াল আলমিরা, ড্রয়িং রুমের ডিসপ্লে ক্যাবিনেটের নিচে তার কাঁচ বসানো ছিল, সেটাও। টিউব বাল্বের দিনের বেলা দিব্যি জ্বলছে, নো প্রবলেম। যেই না সন্ধে হলো অমনি প্রথমে গেল আলো, তারপর একে একে ওই সব কাঁচ। আমাদের সে এক দিশাহারা অবস্থা ম্যাডাম। অন্ধকারে একবার এ ঘরে ছুটছি, আর একবার ও ঘরে। টুপুস ফস করে জিজ্ঞেস করলো, আর সেই ফার্নিচারের রুমের কি খবর? সেখানে কিছু ভাঙছে না? খুলে দেখার সাহস পাইনি। ড্যাডি নিজেও আর ও ঘরে ঢুকছেন না, আমাদেরও ঢুকতে দিচ্ছেন না। চাবি আগলে রেখে দিয়েছেন। ভেতরে আর আওয়াজ হচ্ছে? মাঝে খানিকটা কমেছিল, লাস্ট উইকে মাত্র একদিন। পরশু কিছু হয়নি, তবে কাল রাত্রে আবার প্রবল দাপাদাপি। পিয়ানো একবার শব্দ করে থামলো না, বাজতেই লাগলো। মনে হচ্ছিল ভারী ভারী আলমারির দুটোয় কেউ ধাক্কা মারছে। গোটা ঘর জুড়ে চলছে এই তাণ্ডব। ড্যাডি সারা রাত ঠায় বিছানায় বসেছিলেন, সিটিয়ে, প্রায় কোল্যাপস করে দশা। রাত্রে কতবার বললাম চাবিটা দিন,
একবার খুলে দেখি, মনে হয় বেড়ালটা বেকায়দায় আটকে পড়ে গেছে। ড্যাডি কিছুতেই রাজি হলেন না। হ্যাঁ ম্যাডাম, আপনার কথায় আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম ও ঘরে বেড়ালই ঢোকে। আমার সার্কাস অভিজ্ঞতা বলছিল বেড়াল জাতীয় প্রাণীরাই অসম্ভব নিঃসাড়ে আর ক্ষিপ্র গতিতে চলাফেরা করতে পারে। কিন্তু এখন আমার সব গুলিয়ে যাচ্ছে ম্যাডাম। অর্থাৎ এখন আপনারও মনে হচ্ছে ভূত? তাছাড়া আর কি হতে পারে বলুন? বিড়াল তো লাইট কাঁচ ভাঙছে না। কেন, সুরজমালের কথা আর আপনার মাথায় আসছে না? বুঝতে পারছি না ম্যাডাম, কিছুই মাথায় ঢুকছে না। সুরজমালকে আর সন্দেহ করব কোন যুক্তিতে? তবে হ্যাঁ, একটা কথা এখনো আপনাকে বলা হয়নি, উত্তেজনার মাথায় মিস করে গেছি। সুরজমাল কিন্তু এর মধ্যে আরো একবার ড্যাডির কাছে এসেছিল। তাই নাকি? কবে? ওই পরশুই সকালবেলা। হঠাৎ? সুরজমাল তো মহা ঘোরালে লোক, ড্যাডিকে এবার ভুজুং বাজুং দিয়ে কায়দা করতে চাইছিল বোধহয়। চেলা চামুন্ডা আনেনি, সঙ্গে এনেছিল সুরজমালের খোদ গুরুদেব। এসেই নাকি সুরজমাল বলতে থাকে ড্যাডি তাকে ডিড সেটেল করার জন্য ডেকে পাঠিয়েছেন। ড্যাডি অবশ্য গুল গল্পে আমল দেননি, সোজা হাঁকিয়ে দিয়েছেন। টুপু চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো, সুরজমালের গুরুদেবও আছেন? সুরজমালদেরই তো গুরুদেব থাকে মাই ডিয়ার ইয়াং লেডি। অধর্ম করতে গেলে ধর্মের আড়ালটা তো চাই। সুরজমালের গুরুদেবটি শুনেছি বাঙালি, নাম মুক্ত কেশবানন্দ। ইয়া লম্বা চুল আছে, সর্বদা খোলা থাকে চুল। ওই চুলেই নাকি তার যত তেজ। স্যামসনের মতো? তা সেই গুরুদেবী কোনো টুকটাক করে যাননি তো? হয়তো তার ওই যে কি যেন বলে, ঐশী শক্তির প্রভাবে। উৎপলের মুখ চোখ পাল্টে গেছে সহসা, যেন শুকনো মুখ থেকে কেউ রক্তটুকু শুষে নিল। কাঁপা কাঁপা গলায় উৎপল বলল, এ লাইনে তো ভেবে দেখিনি। শুনেছি বটে অনেক হিন্দু সাধু যোগ বলে অলৌকিক কাণ্ড কারখানা ঘটাতে পারেন। কাঁচ ভাঙা হয়তো ওই সাধুরই জাদুতে হয়েছে। এরকমটা কি হতে পারে না ম্যাডাম? পারে হয়তো। কোনো বিশেষ শক্তি যে কাজগুলো করছে তাতে আমারও কোনো সন্দেহ নেই। বলছেন সুরজমালের কাজ এটা? ও গড, ড্যাডির তো তাহলে সমূহ বিপদ। উতলা হবেন না, দেখছি কি করা যায়। বাই দ্য বাই, বাড়ির ইলেকট্রিক লাইন চেক করেছেন? কি ইলেকট্রিশিয়ান ডেকে এনেছিল আজই বিকেলে। পুরো লাইন টেস্ট হয়েছে, লাইনে কোনো গন্ডগোল নেই। নো শর্ট সার্কিট, নো লিকেজ, নাথিং। আপনাদের ওখানে ভোল্টেজ ফ্লাকচুয়েশন কি রকম? ইউজুয়াল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। ভোল্টেজের প্রবলেম হলে তো আমরা জিমনেজিয়ামে এটা বুঝতে পারতাম। আর একটা কথা, বাড়ির কোনো পয়েন্টের কোনো আলোই কি টিকছে না? বারান্দার লাইট ঠিক আছে, বাইরের ভিতরের কিচেন বাথরুমেও তো কোনো প্রবলেম নেই, শুধু রুমগুলোতেই। আজ বলে এসছি যেন কোনো ঘরেই আলো জ্বালানো না হয়। আর একটা কথা, কাজ ভাঙার কথা ইনফর্ম করতে দুদিন লেট করলেন কেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রথমে আপনার কথা মনে হয়েছিল, কিন্তু হেজিটেট করছিলাম। আজ মিনা ছাড়লো না, জোর করে ঠেলে পাঠালো।
এক কাজ করুন না, এক্সট্রা চেয়ার টেবিলগুলো আবার আগের জায়গায় বের করে দিন। কি বলছেন? তাতে কি লাভ হবে? ভূতই হোক কি মানুষ, সে তো এখন বাইরে কাজ আরম্ভ করেছে। তবু বের করে দিন, অনর্থক জেদ করবেন না। এতে হয়তো আপনার শ্বশুর মশাইয়ের কনফিডেন্স একটু বাড়লেও বাড়তে পারে। বলছেন যখন দেব। উৎপলকে ঈষৎ অপ্রসন্ন দেখালো পলকের জন্য। তারপর অল্প হেসে বলল, মনে হচ্ছে আপনি ভূতে বিশ্বাস করে ফেলেছেন ম্যাডাম। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। আপনি তো মিস্ট্রির সলিউশন চান, তাই না? আর যদি সত্যি শেষ পর্যন্ত আমি ভূতই আবিষ্কার করি, আপনি নিশ্চয়ই অসুখী হবেন না? উৎপল এক মুহূর্ত চুপ। পর মুহূর্তে শার্টের বুক পকেট থেকে একটা চেক বের করেছে। বিনীত ভঙ্গিতে বলল, এটা রাখুন ম্যাডাম, আপনার ফিস তো জানি না, জাস্ট একটা টোকেন অ্যাডভান্স। নিতিন নিয়ে নিল চেকটা। আলগা চোখ বোলাতে বোলাতে আজও প্রশ্ন ছুড়ল, মিস্টার বিশ্বাস, আপনার বাড়ির ল্যাপডগটা কি ককার স্প্যানিয়েল? প্রসঙ্গ সম্পূর্ণ বদলে যাওয়ায় উৎপল ক্ষণিকের জন্য থতমত। বিস্ময়ের সুরে বলল, না, আমার তো লাসা, কিন্তু আপনি জানলেন কি করে আমার কুকুর আছে? বলুন তো কি করে? বুঝেছি। আপনাকে সেদিন যখন ফোন করেছিলাম তখন আপনি টিপসির ডাক শুনেছেন। রাইট। আপনি কি ডগ লাভার? কুকুরের মতো বিশ্বস্ত প্রাণীকে না ভালোবেসে পারা যায়? আপনার মিসেসও ভালোবাসেন? অবশ্যই, তবে আমার সঙ্গ গুণে। টুকটাক কথা বলতে বলতে উৎপলের সঙ্গে দরজা অবধি এসেছে মিতিন। হালকা ভাবে বলল, এখন কি আবার শ্বশুর বাড়ি? একবার তো ঢু মারতেই হবে। তারপর ভাবছি আজ বাড়ি ফিরে যাব। পরপর 2 রাত্রি ঘুম হয়নি, চোখটা টানছে। মিস্টার মাইকেলের কাছে তাহলে আজ কে থাকবেন? মীর্ণা? থাকতেও পারে, তবে মীর্ণা মেন্টালি খুব এক্সস্টেড, ওর একটু ঘুম দরকার। তেমন বুঝলে ড্যাডিকেও আজ একটা ঘুমের ওষুধ দিয়ে আসবো। হ্যাঁ, আপনাদের সবারই ঘুম দরকার, যা ঝড়টা যাচ্ছে। উৎপল চলে যেতেই টুপুর প্রায় লাফিয়ে উঠেছে। দেখেছো তো, তোমার বিড়াল থিওরি খাটলো না। আমি তো জানতামই খাটবে না। তা ঐন্দ্রিলা, তোমার কি রিডিং রিগার্ডিং দিস নতুন মোচর? প্রমোটারের গুরুদেবের হাত থাকলেও থাকতে পারে। টুকটাক তার এফেক্টে বাড়ির কাজ ভেঙে পড়ছে। টুপুর ঈষৎ মিয়ে গেল, করুণ মুখে বলল, কিন্তু ভূত বলে তো কিছু নেই মিতিন মাসি। বুঝেছি, ভূতের আইডিয়াটা তোর পছন্দ নয়। তুই এমন কিছু চাস যা ধরাছোঁয়ার মধ্যে পাওয়া যায়। বুমবুম পাশের ঘরে ভারতীর সঙ্গে লুডো খেলছিল। কখন যেন এসেছে দরজায়। গোল গোল চোখ দিয়ে গিলছে মা টুপুর দিদির সংলাপ। টুপুর ফের বলল, আচ্ছা মিতিন মাসি, যদি ধরে নি ভূত আছে, তাহলে সে তো অশরীরী। যার শরীর নেই সে তো কিছু ধরতেও পারবে না, ধাক্কাও মারতে পারবে না, নয় কি? মিতিন হাসল। বুঝলাম, ভূতের থিওরিটা তোর একদমই মনে ধরছে না। তুমি ভেবে দেখো না, একটা বাড়ি তৈরি হয়েছে প্রায় 150 বছর আগে, সেখানে একজন কতকাল আগে সুইসাইড করেছেন। মাঝে তো কখনো ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি। তা কেন? মিসেস জোন্স তো বললেন মিসেস মাইকেল মারা যাওয়ার সময় তিনি আত্মার উপস্থিতি টের পেয়েছেন। মিসেস জোন্স বড্ড ধর্মপ্রাণা। এমন মহিলার তো মনের ভুল হতেই পারে, ওর কথাটাকে অত ধরার দরকার নেই। মিতিন হাসল। বুঝলাম, ভূতের থিওরিটা তোর একদমই মনে ধরছে না। তুমি ভেবে দেখো না, একটা বাড়ি তৈরি হয়েছে প্রায় 150 বছর আগে, সেখানে একজন কতকাল আগে সুইসাইড করেছেন। মাঝে তো কখনো ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি। তা কেন? মিসেস জোন্স তো বললেন মিসেস মাইকেল মারা যাওয়ার সময় তিনি আত্মার উপস্থিতি টের পেয়েছেন।
কিছু একটা গড়বড় চলছে। কি রকম? তা আমি কি করে বলবো? ভূত না মুক্ত কেশানন্দ সে তো বার করবে তুমি। কথার মাঝেই ডোরবেল। পার্থ ফিরল। মেশো ঘরে ঢুকতে না ঢুকতে তরবর করে তাকে কাজ ভাঙা এপিসোডের বিস্তৃত ধারা বিবরণী দিয়ে দিল টুপুর। শুনে পার্থ রীতিমতো উৎফুল্ল। আই বাস, এ যে রিয়েল ভূত রে! এমন একটা ভূতের বাড়ি তো সচক্ষে দেখে আসতে হয়। তুত, তুমিও ভূত ভাবছো? ভূত তো নেহাতি মানুষের কল্পনা। দেপনি করিস না। জানিস কলকাতায় এখনো কতগুলো ভূতের বাড়ি আছে? খোদ মহাকরণই তো ভূতের সদর দপ্তর। এখনো গভীর রাতে রাইটার্স বিল্ডিং এ টাইপরাইটারের খটাখট শোনা যায়। নিতিন ফোড়ন কাটল। ভূতরা টাইপ করে? কেন? কোথায় কি ভুতুরে কাণ্ড করতে হবে তার অর্ডার পাঠানো হয় বুঝি তখন? বিদ্রুপ করো না, কটা খবর রাখো। জানো প্রতি পূর্ণিমায় রাজভবন থেকে এখনো একটা চেরোট বেরোয়। চেরোট মানে চ্যারিয়েট, বিশাল সাইজের ঘোড়ার গাড়ি। সেই চেরোট গিয়ে থামে গঙ্গার ধারে, ইডেন গার্ডেন্সের পশ্চিম গেটে। গাড়ি থেকে নেমে জ্যোৎস্না রাতে স্ট্যান্ডে হাওয়া খান এক সাহেব। অনেকেই দেখেছে। স্ট্যান্ড মানে জানো তো? ইডেনের পশ্চিম গেটের ভিতরে যে উঁচু ধাপিটা আছে সেটাকে বলে স্ট্যান্ড। ইয়েস, ওই স্ট্যান্ডের নামেই তো গঙ্গার ধারে রাস্তাটার নাম স্ট্যান্ড রোড। রাইট। তারপর ধরো রাসেল স্ট্রিটের সেই পুরনো বাড়িটা, যেখানে আগে কলকাতার বিশপ থাকতেন। আচমকা কথা থামিয়ে দিল পার্থ। চোখ আটকেছে সেন্টার টেবিলে। খপ করে তুলে নিল চেকটা। উদ্ভাসিত মুখে বলল, যাক, উৎপলের জ্ঞানগম্যি হয়েছে তাহলে। ভালো অ্যামাউন্ট দিয়ে গেছেন, ৭,৫০০। পার্থ বিজ্ঞের মতো বলল, খুব তো টিকটিকির চামচে হয়েছিস। বলতো, এই চেক দেখে উৎপলের চরিত্র সম্পর্কে কি আন্দাজ করা যায়? সইটা খুব সিম্পল, অর্থাৎ উৎপল বাবুর মধ্যে তেমন কোনো প্যাচ নেই। কিচ্ছু শিখিসনি। শোন, উৎপল মহা কিপ্টে। ব্যাটার ইচ্ছা ছিল ৫,০০০ দেওয়ার। পরে মনে হয়েছে ১০,০০০ কম দিলে খারাপ দেখাবে, তাই শেষ পর্যন্ত টানানা করে ৭.৫ গলিয়েছে। অর্থাৎ কৃপণ উৎপল একজন দ্বিধাগ্রস্ত মানুষ। আই এম রাইট, শ্রীমতী প্রজ্ঞা পারমিতা? চমৎকার ডিকটেশন। তবে একটা তুচ্ছ জিনিস তোমাদের নজরে আসেনি। সইটা ইউ বিশ্বাসের নয়, এম বিশ্বাসের, অর্থাৎ মীর্ণার। চেকটাও মীর্ণা লিখেছে, উৎপল নয়। পরদিন ব্রেকফাস্টের টেবিলে টোস্টে মাখন মাখাতে মাখাতে নিতিন বলল, এই চটপট খেয়ে নে, এক্ষুনি বেরোতে হবে। টুপুর অবাক। কোথায় যাবে? ইলিয়ট রোড। জোনাথন মাইকেলের বাড়ি এই ৭ সকালে? সকালই ভালো, দুপুরে আমার কম্পিউটার ক্লাস আছে। পার্থ অমলেট খুঁটে খুঁটে কাঁচা লঙ্কা বার করছিল। মাথা না তুলেই বলল, আমি কিন্তু টিমে আছি আজ। তুমি বাজার যাবে না? ৩ দিনের বাজার করা আছে ম্যাডাম। রুই, চিংড়ি, মুরগি পালা করে রান্না হবে। আর তোমার প্রেস? প্রেস ক্যান ওয়েট, বাট মিস্ট্রি ক্যানট। মাইকেলের ভুতুরে বাড়ি দেখেই নয় প্রেসে যাব। শুধু ৫টা মিনিট টাইম দাও, চট করে স্নানটা সেরে নি। ৮:৩০টার মধ্যে তিনজনেই তৈরি। টুপুর পরেছে লং স্কার্ট আর টপ, নিতিন ঘিয়ে রং সালোয়ার কামিজ, পার্থ জিন্স টি শার্ট। চোখে একটা সানগ্লাসও চড়ালো পার্থ, কাঁধে ক্যামেরা,
ভ্যানিটি ব্যাগে মিনি টেপ রেকর্ডারটা ভরে নিতে ভুলল না মিতিন। বুম বুম এখনো পোচ আর টোস্ট নিয়ে নাড়াঘাটা করছে। তাকে ভারতের জিম্মায় সমর্পণ করে বেরিয়ে পড়ল তিনমূর্তি। ট্যাক্সিতে যেতে যেতে পার্থ বলল, উৎপলকে একটা ফোন করে দিলে হতো না? কি দরকার, একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখি না বাড়িটা। উৎপল বাবু তো কাছেই থাকেন, প্রয়োজন হলে যোগাযোগ করে নেব। উৎপলকে তো লাগবেই। মিসেস জোন্স কি পিৎজা আনতে দৌড়াবেন? তোমার শুধু খাই খাই। ও বাড়িতে এখন অশান্তি চলছে, গিয়ে একদম হ্যাংলামি করবে না তো। জো হুকুম মহারানী। পথে ঘাটে অফিসের ভিড় সবই শুরু হয়েছে, তবে এখনো তেমন জ্যাম নেই কোথাও। 9টার মধ্যেই ইলিয়ট রোড পৌঁছে গেল টুপুররা। ট্যাক্সি ছেড়ে দিয়ে জোনাথনের বাড়ির সামনে এসে মিতিন দাঁড়িয়ে রইল একটুক্ষণ। বুঝি বা কানিক দূর থেকে বুঝে নিতে চাইল অন্দরের হালচাল। সামনে 3টে দরজাই বন্ধ, তবে জানলাগুলো সব খোলা। জনমনুষ্যের সাড়া নেই। জোনাথন কি এখনো ঘুম থেকে ওঠেননি? বারান্দায় উঠে বার কয়েক ডাকাডাকির পর মাঝের দরজা খুলে গেল। জোনাথন নয়, বেরিয়ে এসেছেন মিসেস জোন্স। চুল চূড়ো করে বাঁধা, মুখময় ঘাম, গলা থেকে এপ্রন ঝুলছে, হাতে সবজি কাটার ছুরি। নিতিনদের আগমনে চমকেছে জোর। বললেন, তোমরা হঠাৎ? চলে এলাম, শুনলাম এ বাড়িতে নাকি আরো কি সব আজগুবি কাণ্ড ঘটছে। আর বলো না। মিসেস জোন্স প্রায় হাউমাউ করে উঠলেন, বুকে ক্রস আঁকছেন ঘন ঘন। ড্রয়িং রুমে নিতিনদের বসাতে বসাতে বললেন, হোলি স্পিরিট ভয়ানক অশান্ত হয়ে গেছেন। এ বাড়ির একটা কাজও বুঝি আস্ত রাখবেন না। জানো কাল রাতে কি হয়েছে? ডাইনিং প্রেসের ক্রকারি কেসটা উনি ভেঙে দিয়েছেন। পার্থ সোফার গদিটা পরখ করছিল। গ্রামভারী স্বরে বলল, ওই ভূতটির সন্ধানই তো আমাদের আশা। মিসেস জোনসের ভুরু কুঁচকে গেল। একে তো চিনলাম না। নিতিন ঝুঁকে ডিসপ্লে ক্যাবিনেটের ভাঙা কাঁচ দেখছে। ঘুরে বলল, উনি আমার হাজবেন্ড পার্থ, উৎপলবাবুর কলেজের বন্ধু। ও শোনো বাচ্চা, তোমাদের ভূত আর আমাদের হোলি স্পিরিট এক নয়। বড় সড়ো কিছু না ঘটলে হোলি স্পিরিট কখনো নিজের থেকে এরকম জানান দেন না। বড় সড়ো ঘটনা তো একটাই, ও ঘরে এক্সট্রা ফার্নিচার ঢোকানো, তাই না মিসেস জোন্স? আমার তো তাই মনে হয়, তবে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কথার কি দাম আছে? আমি শুধু ভয় পাচ্ছি এরপরে আরো বড় কিছু না ঘটে। নিতিনের পাশ থেকে টুপুর বলল, এখনই তো যথেষ্ট তুলকালাম চলছে, এর চেয়ে সাংঘাতিক আর কি হবে? আমি মিস্টার মাইকেলের কথা বলছি। ওর ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে, কতদিন আর ধাক্কা সামলাতে পারবেন কে জানে। মিস্টার মাইকেল এখন কোথায়? কাল তাও হেঁটে চলে বেড়াচ্ছিলেন, আজ তো বিছানা ছেড়ে উঠতেই চাইছেন না, এত শকড। কোন আক্কেলে যে মিন্না উৎপল মানুষটাকে একা ফেলে চলে গেল, ডিকেলে বলি হারিয়ে যায়। দেখলো এসে বাপের এই অবস্থা, কোথায় খানিক সান্ত্বনা দেবে বাপকে, পাশে গিয়ে বসবে তা নয়, আজে বাজে কথা শুনিয়ে শটান শুতে চলে গেল। ডিক ডিউটি থেকে ফিরে এসেছে এই তো 8:45 নাগাদ। এখন সেই টানা 2 অবধি ঘুমাবে, তারপর খেয়ে দিয়ে বেরোবে চরকি মারতে। মাঝখান থেকে আমারই হয়েছে যত জ্বালা। বারবার বলছি আমায় রেহাই দাও, ছেড়ে দাও, মিন্না উৎপল কানেই তুলছে না। আমার মনের অবস্থাটা কেউ বোঝে না গো। আপনার উপরে বড্ড চাপ যাচ্ছে। বাদ দাও, তোমরা একটু চা খাবে তো?
থ্যাঙ্কস মিসেস জোন্স, সত্যি আপনার হাতের চা খেতে খুব ইচ্ছা করছিল। বসো বসো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। মিস্টার মাইকেলের সঙ্গে একবার দেখা করতে হবে যে। খবর দিচ্ছি, উনি আসতে পারেন তো ভালো, নইলে আমি ওর কাছে তোমাদের নিয়ে যাব। সো কাইন্ড অফ ইউ। মিসেস জোন্স চলে যেতেই মিতিন চাপা গলায় বলল, কাঁচ ভাগার নেচারটা নোট কর। পাল্লার পুরো কাঁচ খসেনি, কাঠের সঙ্গে খানিকটা করে লেগে আছে। ভেঙেছেও প্রায় স্ট্রেট লাইনে, এবড়ো খেবড়ো ভাবে নয়। হোলি স্পিরিট বোধহয় পবিত্র স্কেল নিয়ে এসেছিলেন, মাপ করে কেটেছেন। টিপ্পনি ছুঁড়েই পার্থ ক্যামেরা বার করে পটাপট ছবি তুলতে শুরু করেছে। দেয়ালে ঝোলানো ঢাল তলোয়ার ফোকাস করতে করতে বলল, তলোয়ারের কি সাইজ বাপস! এক ঘাই 3টে মানুষ ঘেঁচাং। এরকম তলোয়ার আগেও কোথাও যেন দেখেছি। কোথায় বলো তো? কোন মিউজিয়ামে বোধহয়, মনে পড়ছে না। শিরস্থানটাও কি জমকালো দেখেছ? ওটা মাথায় চাপিয়ে মানুষ যে কি করে যুদ্ধ করত। তখনকার লোকজনের তাকত অনেক বেশি ছিল, খেতেও বেশি। জানিস রাজা রামমোহনের কি আহার ছিল? মাংস খেলে আস্ত পাঁঠা, দিনে 12 সের দুধ। তাও তো উনি সোলজার ছিলেন না। মিতিন ফুট কাটল। সৈনিক হলে হয়তো আস্ত হাতিই খেতেন। ঠাট্টাটা গায়ে মাখল না পার্থ। ঘরের সমস্ত সুইচ অন করছে। খোলা জানলা দিয়ে আলো আসছিল ভালোই। নতুন বাল্ব টিউবের দুটিতে ঘর যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। ঘড়ি দেখছে টুপুর। পার্থ সন্দেহের চোখে দেখছে বাল্ব টিউব। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। মিতিন বলে উঠল, মিছি মিছি কেন কারেন্ট পোড়াচ্ছ? দিনের বেলায় কিচ্ছু হবে না। সত্যি কিছু হলো না। হতাশ পার্থ সুইচ অফ করে ফের ক্যামেরায় মনোযোগী। ফোকাস করছে হরিণের শিঙে। জোনাথনের বেডরুমের ভেজানো দরজা খুলে গেল। পর্দা সরিয়ে ঈষৎ নড়বড়ে পায়ে ঘরে ঢুকলেন জোনাথন। একটু যেন অবসন্ন দেখাচ্ছে জোনাথনকে। মুখে 2-3 দিনের না কামানো খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুল উস্কো খুস্কো, দৃষ্টিতে একটা বিহ্বল ভাব। গলা খাকারি দিয়ে জোনাথন বলল, তোমরা সকালেই চলে এলে? পার্থর সঙ্গে জোনাথনের আলাপ করি দিয়ে মিতিন নরম করে বলল, আমার আর তর্স হয়েছিল না মিস্টার মাইকেল। কাল রাত থেকে আপনার জন্য বড় উদ্বিগ্ন হয়ে পড়েছি। লাভ নেই, হোলি স্পিরিট আমায় ডাকছেন। যাওয়ার সময় বুঝি হয়ে গেল। এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমরা তো আছি, সবাই মিলে আপনাকে রক্ষা করব। জোনাথন খুব একটা আশ্বস্ত হলেন না। সোফায় হেলান দিয়ে বসলেন। কাল কি হয়েছে শুনেছ তো? মিসেস জোন্স বললেন, কটা নাগাদ ঘটেছে? সময় তো সঠিক বলতে পারবো না। ওই ধরো রাত 2-3টে হবে। মোটামুটি ওই সময় আমি একবার বাথরুমে যাই। কাল আমায় 2খানা স্লিপিং পিল দিয়েছিল মির্না। মাথাটা কেমন টলমল করছিল। ঘর থেকে বেরোতেই চক্কর মতো একটা এসে গেল। সামলাতে গিয়ে ক্রকারি কেসটা ধরেছিলাম। সঙ্গে সঙ্গে ঝনঝন করে কাঁচ খুলে পড়ে গেল। কপাল ভালো তাই পায়ের উপর পড়েনি। কি করলেন তখন? বারান্দার আলো জ্বাললেন? বারান্দার আলো তো জ্বলছিলই। রাত এখন, ওটা আর নেবাচ্ছি না। কোনো রকমে কাচের টুকরো বাঁচিয়ে বাথরুমে সেরে ঘরে চলে এলাম। তারপর থেকে আর চোখ বুঝতে পারিনি। পার্থ বলল, এত দুশ্চিন্তা করছেন কেন? আপনার ধাক্কাতেও তো কাজটা ভাঙতে পারে। ইম্পসিবল।
ওটা অত্যন্ত মজবুত জিনিস, বিখ্যাত ফার্নিচার কাপ, ল্যাজারাসের মাল। কতবার টানা হেঁচড়া হয়েছে, এদিক থেকে ওদিক সরেছে, ধাক্কাতেও কম খায়নি। তাছাড়া শুধু ক্রকারি কেসই নয়, মাত্র 3 রাতে কত কি যে হয়ে গেল। এই সেন্টার টেবিলটাও তো গেছে। ওটা একটা বিচ্ছিরি ভাবে ভাঙলো। মোটা মোমবাতি জেলে মিন্না ওটার উপর বসানোর চেষ্টা করেছিল, খস করে ঝরে গেল। চারপাশে কাঁচ, মধ্যিখানে ফাঁকা, কি ভয়ঙ্কর বলো। কাল বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ পেয়েছিলেন? না, হোলি স্পিরিট বোধ হয় কাল সারা রাতি বাইরেই ছিলেন। ও ঘরে তো তিনি ক্রোধ দেখিয়েছেন পরশু। আপনার ঘরের দেয়াল আলমারিও তো পরশু রাতেই ভেঙেছিল, তাই না? রাত্রিরে নয়, সন্ধ্যেবেলা। জোনাথনের চোখ বিস্ফারিত হলো, যেন কল্প চোখে সন্ধেটাকে দেখতে পাচ্ছেন এমন ভাবে বললেন, গরমে গায়ে র্যাশ বেরোচ্ছে, তাই মলম বার করতে গেছিলাম। যেই না পাল্লা ধরে টেনেছি, অমনি দুটো ফ্রেমেই কাঁচ খসে গেল। 140 বছরের পুরো আলমারি কাঁচ কি করে আপনি খসতে পারে? তখন বাড়িতে আপনারা কে কে ছিলেন? সবাই, আমি, মির্না, ডিক, উৎপল। মিসেস জোন্স? উনি তখন চলে গেছেন। এই ঘরের বাল্বটিও ফেটেছিল তখন? সে তো সন্ধে হতে না হতেই। বিকেলে আমার হাঁটতে বেরোনোর অভ্যাস আছে। টুকটাক করে রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ধরে পার্ক স্ট্রিটের মোড় পেরিয়ে থিয়েটার রোড হয়ে ম্যাকফারসন স্কোয়ার পর্যন্ত যাই। পাক্কা 1 মাইল। ওখানে একটু জিরিয়ে সন্ধ্যের মুখে আমি ফিরে আসি। আমি এলে তবে মিসেস জোন্স বাড়ি যান। পরশু বেরিয়ে ফিরছি, মিসেস জোন্স যাব করছেন, তখনই গেল। তখন বাড়িতে আর কে ছিলেন? উৎপল ছিল কি? হ্যাঁ, উৎপল ছিল, ডিকও ছিল। ডিক তো ভ্যাবাচাকা খেয়ে দৌড়ে ইলেকট্রিক মিস্ত্রি ডাকতে ছুটল। কিন্তু রোববার কি মিস্ত্রি পাওয়া যায়? জীবনে প্রথম দেখলাম ডিক বেশ নার্ভাস হয়েছে এবং বিশ্বাস করছে হোলি স্পিরিটের কি শক্তি। কাল ইলেকট্রিক লাইন চেক করানোর পর ও তো একেবারে নিঃসন্দেহ। হোলি স্পিরিটে ফেথ এলেও ডিক কিন্তু বদলায়নি মিস্টার মাইকেল। ট্রলি ঠেলতে ঠেলতে মিসেস জোন্স ঢুকলেন। গোমরা মুখে বললেন, হি ইজ স্টিল দ্য সেম অ্যারোগেন্ট গাই। ড্যাডির জন্য সামান্যতম ফিলিং নেই। নইলে কোনো ছেলে বাবাকে বলতে পারে এরপর বাড়িতে একা মরে পড়ে থাকবে? সকালবেলা কোনোদিন এসে আমি তোমার লাশ আবিষ্কার করব, তোমাকে বাঁচিয়ে রাখা তোমার ছেলে মেয়ের কম্য নয়। পার্থ দাঁত কিরমির করল। মহা পাজি ছেলে তো, ওকে একটু ডাকা যায় না? করকে দিয়ে যেতাম। নিতিন চোখের ইশারায় চুপ করতে বলল পার্থকে। মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে মিসেস জোন্সকে বলল, আপনি তো অনেক দিন আছেন, আপনি একটু বকতে পারেন না? ও কারুর কথা কানেই তোলে না। মিসেস জোন্স চায়ের কাপ ডিশ তুলে দিলেন পার্থ নিতিনের হাতে। বেশ কিছু মুচমুচে স্যান্ডউইচও বানিয়ে এনেছেন টোস্টারে। ট্রলির সামনে এগিয়ে দিয়ে বললেন, নাও গরম গরম খেয়ে নাও তো। এত কেন? আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। খাবে না? তোমাদের জন্য করলাম। পার্থ বলল, মন খারাপ করবেন না, আমি একটা খাচ্ছি। একটা নয়, পর পর 3খানা স্যান্ডউইচ নিমেষে সাবার। নিতিন চায়ে সন্তুষ্ট। টুপুর শরবত নিল 1 গ্লাস।
কাপ ট্রলিতে নামিয়ে রেখে নিতিন বলল, আচ্ছা ডিকের সঙ্গে মিনার রিলেশনশিপটা কেমন? খুব খারাপ। মিনা তো ডিককে সহ্যই করতে পারে না। উৎপলের সঙ্গে তাও গল্প টল্প করে, মিনার সঙ্গে কথাই হয় না। তা উৎপল বাবু তো ডিককে একটু বোঝাতে পারেন। ডিকের টাইপটাই আলাদা, ছোট থেকেই মতের অমিল হলো তো অমনি ফাটাফাটি। কালই তো তোমার বাড়ি থেকে ফিরে উৎপল বলছিল তুমি নাকি সাসপেক্ট করছো সুরজমাল কোনো নোংরা খেলা খেললেও খেলতে পারে। আমি অবশ্য তোমার সঙ্গে একমত নই, তাও আমি চুপচাপ শুনলাম, কোনো কমেন্ট করিনি। ভাবলাম ও যদি ইনভেস্টিগেট করাতে চায় তো করাক, ওর মনের অবিশ্বাসটা তো ঘুচবে। ডিক তো শুনে ফায়ার, কি চোটপাটটাই না করলো উৎপলের উপর। তুমি অত্যন্ত মিন, প্রমোটার মাত্রই খারাপ হয় না, কোনো লোকের টাকা আছে দেখলেই তোমার চোখ টাটায়। এরকম অজস্র আকথা কুকথা। উৎপলকে গালাগাল করতে করতেই নাইট ডিউটিতে বেরিয়ে গেল। নিতিনের দৃষ্টি জোনাথনের স্থির হলো। ডিকের কথা থাক মিস্টার মাইকেল, আপনারও কি সত্যিই সন্দেহ হয় না এসব কীর্তিকলাপের পেছনে সুরজমাল থাকলেও থাকতে পারে? সন্দেহের তো কারণ থাকবে। লোকটা সকালে এলো, সন্ধ্যে থেকে আপনার কাজ ভাঙতে শুরু করলো। আগের বারে লোকটা ফোন করার পরেই আপনার ফার্নিচার রুমে হট্টগোল শুরু হলো। যোগাযোগগুলো কি নেহাতি কাকতালীয়? আমার তো তাই মনে হয়। সুরজমাল সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? মহা ঘুঘু। এই শনিবারই তো এসে আমায় একটা প্যাচ দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা আমি তখন গোলাপ গাছে জল দিচ্ছি, কোথা থেকে পাক চুল সাধু নিয়ে হাজির। দুজনেরই কপালে ঘটা করে রক্তচন্দনের টিকা। এসে কি বিনয়, গদগদ সুরে বলছে, থ্যাংক ইউ মিস্টার মাইকেল। আপনি যে শেষ পর্যন্ত বাড়িটা আমায় সেল করতে রাজি হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটাও ভালো বেছেছেন, রাতে মায়ের পুজো। চলুন শৈশবুদ সেরে আজই অ্যাডভান্স দিয়ে দিই। আমি তো তাজ্জব, আমি কবে বললাম বাড়ি বেচবো? কথাটা বলতেই সুরজমাল অ্যাক্টিং শুরু করে দিল। ইনিয়ে বিনিয়ে বলে আমি নাকি ওকে ফোন করে ডেকেছি, এখন পিছিয়ে যাওয়াটা আমার অনৈতিক কাজ হবে। শুনে আমি বললাম ঝুট মত কহো, ভালো না হাসে। সঙ্গে সঙ্গে চলে গেল? বেজার মুখে দাঁড়িয়ে ছিল একটুক্ষণ, তারপর এক গ্লাস জল চাইল। ওইটুকু ভদ্রতা আমি করেছি। পার্থ চোখ সরু করে প্রশ্ন করল, জল আনতে আপনি নিশ্চয়ই ভিতরে গিয়েছিলেন? তো কি হয়েছে তাতে? ভাবছি ওই গ্যাপটাতে সুরজমাল না কিছু করে দিয়ে থাকে। অসম্ভব, আমি মাত্র মিনিট 3 জন্য ভেতরে গিয়েছিলাম। 3 মিনিট কম সময় নয়, মাত্র 1.5 সেকেন্ডেরও কম সময় চাঁদ থেকে পৃথিবীর আলো আসে। আচ্ছা, ওই গুরুদেবটির হাবভাব কেমন ছিল, মানে হোয়াট হি ওয়াজ ডুইং দেয়ার? আমার গোলাপ গাছগুলো দেখছিল মন দিয়ে? কোনো ফুল ছিঁড়েছিল নাকি? কারণ ওরা ফুল দিয়েই অনেক সময়। উফ, তুমি থামবে? আপনার হোলি স্পিরিটের সমস্যা তো মিটতে চলেছে। আমি উৎপল বাবুকে বলেছি এক্সট্রা ফার্নিচার বের করে দেওয়ার জন্য, উনি রাজিও হয়েছেন। জানি, সম্ভবত আজ দুপুরেই উৎপল সরিয়ে দেবে। মিসেস জোন্স চলে গিয়েছিলেন, মাঝে ফিরে এসে কথাবার্তা শুনছিলেন। খুশি খুশি মুখে বললেন, থ্যাংক গড,
উৎপলের তাহলে সুমতি হলো। সুখবরটা এতক্ষণ জানাননি কেন মিস্টার মাইকেল? মিসেস জোন্স বুকে ক্রস আঁকলেন। প্রভু যিশুর কৃপায় এবার আশা করি সব মিটে যাবে। অবসাদ কাটিয়ে ওঠা জোনাথন আবার যেন একটু ঝিমিয়েছেন। নিচু গলায় বললেন, কিন্তু ডিক তো তা মানতে চাইছে না। এই নিয়েই তো কাল মীর্ণা উৎপলের সঙ্গে ওর বেঁধে গেল। কি বলছিল ডিক? মীর্ণাদের অ্যাকিউজ করছিল, বলছিল তোমরা এই ঘরটায় উটকো জিনিস ঢুকিয়ে হোলি স্পিরিটকে ডিস্টার্ব করে দিয়েছ। এখন এই জঞ্জাল বার করলেই বুঝি প্রবলেম মিটবে? উনি আর কখনো শান্ত হবেন না। এ বাড়ি পার্মানেন্টলি হন্টেড হাউস হয়ে গেল। ডিকের কথা শুনেই বুঝি আপনি বেশি আপসেট হয়ে পড়েছেন? বিচলিত হয়েছি তো বটেই। কাল ওই ক্রকারি কেস ভাঙার পর থেকে শুধুই ভাবছি, ভেবেই চলেছি। একবার মনে হচ্ছে যা হবে হোক, সবই আমি আর তার হাতে ছেড়ে দিলাম। আবার ভাবছি এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার কি আর কোনো উপায় নেই? তিনি কি আর কোনোভাবেই ঠান্ডা হবেন না? চিন্তা করবেন না, দেখুন না কি হয়। চলুন ভাঙচুরগুলো একবার প্রত্যক্ষ করে আসি। 5-10 মিনিটের মধ্যেই দেখা শেষ। ফার্নিচার রুমটা খুলিয়েও মিতিন দেখে নিল একবার। জোনাথন গেলেনই না। মিসেস জোন্সও দাঁড়িয়ে রইলেন দরজায়। দুটো চেয়ার গড়াগড়ি খাচ্ছিল মেঝেই, সেগুলো তুলে দাঁড় করিয়ে দিল মিতিন। পার্থ পটাপট কয়েকটা ছবি তুলে নিল ঘরের, পেন্টিংটার, ফার্নিচারের, সবকিছুর। মিসেস জোন্স হা হা করছিলেন, পার্থ শুনলই না। ঘর থেকে বেরিয়ে মিতিন বলল, আজ তাহলে আসি? মিসেস জোন্স বললেন, ডিকের ঘরে যাবে? ডিককে ডাকবো? থাক, ঘুমোচ্ছে ঘুমোক, বরং চলুন আপনি আমাদের একটু এগিয়ে দেবেন। হাঁটতে হাঁটতে মিসেস জোন্সকে তার ঘর গৃহস্থালির কথা জিজ্ঞেস করছিল মিতিন। বড় দুঃখের জীবন বেচারির। মিস্টার জোন্স ছবি বাজারের কাজ করতেন। বাস থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। প্রায় বছর 3 তিনি একেবারেই শয্যাশায়ী। একটি মাত্র ছেলে, বিয়ে করে আলাদা হয়ে গেছে, বাবা মার খবর রাখে না। একা মিসেস জোন্সকেই সংসারের ঘানি টানতে হয়। এইবারে লোকজনের ওপর মিসেস জোন্সের অসীম মায়া। টুপুরের বেশ কষ্ট হচ্ছিল মিসেস জোন্সের জন্য। সত্যি কত মানুষের কত যে যন্ত্রণা। গলির মুখ অব্দি এসে ফিরে গেলেন মিসেস জোন্স। ক্যামেরা টুপুরের হাতে ধরিয়ে দিয়ে তড়িঘড়ি প্রেসে দৌড়ল পার্থ। ভূতের বাড়ি, কাঁচ ভাঙা, স্যান্ডউইচ সব মিলিয়ে আজকের অভিযান নিয়ে সে মোটামুটি সন্তুষ্ট। শুধু একটাই আফসোস, উৎপলদের জিমনাসিয়ামটা দেখা হলো না। নাধিয়া এখনো ঝাঁপ খোলেনি। অলস পায়ে হাঁটছিল মিতিন ফুটপাত ধরে। পাশাপাশি তাল মিলিয়ে চলতে চলতে টুপুর জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় মিতিন মাসি, চেয়ার টেবিল বার করে দিলেই ব্যাপারটা মিটে যাবে? মোটেই না। কাঁচ ভাঙার নেচার বলে দিচ্ছে সমস্যাটা সরল নয়। ভূত বাবাজি ক্রমেই মরিয়া হচ্ছেন। মানে জিনিস বেরোনোর পরেও কাজ ভাঙবে, আর আমি সেটাই চাই। টুপুরের বুক ধুকধুক করে উঠল। কেস মনে হয় জমছে। বিকেলে লালবাজারে পৌঁছে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হলো টুপুরদের। কাল ভর দুপুরে শ্যামবাজারে একটা রোমহর্ষক ব্যাংক ডাকাতি হয়েছে। তাই নিয়ে প্রশ্নবাণ হানতে ডিসি দিদির ঘরে হাজির হয়েছে সাংবাদিককুল। তাদের সামাল দিতে গোয়েন্দা প্রধান এখন মহা ব্যস্ত।
সাংবাদিকরা কাগজ কলম গুটিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক পড়ল মিতিনদের। ঢুকে টুপুর থ, পুলিশের অফিস বলে মনেই হয় না। ব্রিটিশের আমলের কি বিশাল ঘর, কি চমৎকার সাজানো গোছানো, ভেলভেট মোড়া কাজ বসানো প্রকাণ্ড টেবিলে খানচারেক রং বেরঙের টেলিফোন, পাশে আর একটা টেবিলে কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন। ঘি রং দেওয়াল ঝকঝক করছে, শ্যাওলা রং ভারী ভারী পর্দা ঝুলছে জানলায় জানলায়, দেওয়ালে অজস্র ফটোগ্রাফ এক লাইনে সাজানো। মিনি সিংহাসনের মতো ঘুরন চেয়ারে হেলান দিয়ে বসে আছেন অনিশ্চয়। মিতিনদের দেখেই গাল এঁটো করা হাসি। বললেন, কি সৌভাগ্য, আজ আমার ঘরে দেখি একের পর এক ভিআইপি। ভুল বললেন। প্রথমত আমি নন ভিআইপি, দ্বিতীয়ত জার্নালিস্টদেরও আপনি মোটেও কেউ কেটা ভাবেন না। টেবিলের পেপার ওয়েটটা ঘোরালেন অনিশ্চয়। আপনি সবসময় পয়েন্ট সাজিয়ে কথা বলেন কেন বলুন তো? প্রথমত, দ্বিতীয়ত। এ তো আপনার কাছেই শেখা দাদা। বলুন কিভাবে আপনার সেবা করতে পারি? এসিটা এবার একটু বাড়িয়ে দেবো? না না, ঠিক আছে। তবুও শুনলেন না অনিশ্চয়। বেয়ারাকে ডেকে ঘরের ঠান্ডা আরো জোরদার করালেন। টুপুরের সঙ্গে যেচে সেরে নিলেন আলাপটা। তারপর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে গুছিয়ে বসেছেন। এবার শুনি কি হেতু আগমন? যে জন্য আসি আপনার কাছে, কিছু ইনফরমেশন চাই। কি ব্যাপারে? আপনাদের লেবুতলার কেসটা সলভ হয়েছে? সেই যে বাড়ি ভেঙে পড়ল। একটা ফাউল প্লে যে আছে এটা প্রমাণিত হয়েছে। ফরেন্সিক রিপোর্টও বলছে একটা এক্সপ্লোশন হয়েছিল, আর তারই এফেক্টে বাড়িটা। আমরা অনেক ক্লু পেয়ে গেছি, আর দুটো দিন দুষ্টুটাকে ঠিক ধরে ফেলবো। কোন পুলিশ অফিসার ক্রিমিনালকে দুষ্টু বলছে এই প্রথম শুনল টুপুর। মিতিন মাসি ঠিকই বলে, অনিশ্চয় মজুমদার মানুষটা ভারী মজাদার। নিপাট গোবেচারা চেহারা, একটা জাতজালি পুলিশি গোফ পর্যন্ত নেই, মাথা জোড়া টাক, ফোলা ফোলা গাল। অনিশ্চয় মজুমদারকে তার বাবার মতো কলেজের প্রফেসর বলেই যেন মানাতো বেশি। ভদ্রলোকের একটা মুদ্রা দোষও আছে, হাতের আঙুলগুলো নড়াচড়া করছে সর্বক্ষণ। পেন তুলে নামিয়ে রাখছেন, ফাইল খুলে বন্ধ করছেন, কিছু না হলে টরে টক্কা বাজাচ্ছেন টেবিলে। মিতিনের অবশ্য ওসব নিয়ে ভ্রুক্ষেপ নেই। বিনীতভাবে জিজ্ঞেস করল, যদি বলতে আপত্তি না থাকে জানতে পারি কাকে সাসপেক্ট করছেন? কোনো প্রমোটার? অবশ্যই, কিন্তু আপনার এ ব্যাপারে কৌতূহল কেন? কেসটায় নেমেছেন নাকি? টকাটক ডট পেন খোলা বন্ধ করতে করতে অনিশ্চয় বললেন, আপনি যেভাবে খুশি ডিটেকশন করুন, রাজনাথ সিং আমার মুঠো থেকে ছাড়া পাবে না। রাজনাথ সিং? সে কে? সিং প্রপার্টিজের মালিক, সুলতানগঞ্জের লোক, বিহারের নাম করা মাফিয়া, এখন কলকাতায় এসেও ছড়ি ঘোরাচ্ছে। সুরজমাল অগ্নিদেব কোনোভাবে কেসটায় জড়িত নেই তো? রিগাল প্রপার্টিজের মালিক? না না, লেবুতলার কেসে সুরজমাল পিকচারেই নেই, অন্তত আমার যা ফাইন্ডিং। বলেই অনিশ্চয়ই ভুরুতে সেকেন্ডে ব্র্যাকেট। আপনি কি সুরজমালকে সাসপেক্ট করছেন? আমি কাউকে সন্দেহ করছি না দাদা, আমি ওই কেসেই নেই। সম্প্রতি অন্য একটা ব্যাপারে সুরজমালের সঙ্গে আমার মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তার আগে লোকটার সম্পর্কে একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। তাই বলুন, কি জানতে চান সুরজমাল সম্পর্কে? এই লোকটা কেমন? প্রমোটাররা ইউজুয়ালি যেমন হয় তেমন, ধূর্ত, কেজো এবং প্রয়োজন হলে রুথলেস।
টাইপ মূলত রাজনাথ সিংয়ের মতনই, তবে পাক্কা সাহেব। স্যুট টাই পরে, ক্লাব টাবে যায়, তুখোর ইংরাজি বলে, আবার গুরুদেবও রয়েছে। টুপুর বলে উঠল, মুক্ত কেশানন্দ? ইয়েস মিস ওয়াটসন, মুক্ত কেশনানন্দই সুরজমালির মূল মন্ত্রণাদাতা। লোকটার মাথায় জিলিপির প্যাচ। নিউ আলিপুরে একটি জমি হাতাতে গিয়ে গুন্ডা লাগিয়ে সুরজমাল প্রায় ফেঁদে যাচ্ছিল। মুক্ত কেশনানন্দই তাকে বাঁচার রাস্তা বাতলে দেয়। লোকটা আদতে ছিল একটা ছোট্ট চায়ের দোকানের মালিক। হঠাৎ রাতারাতি চায়ের দোকানের পাশে চালা বেঁধে স্বপ্নে পাওয়া কালী মন্দিরের প্রতিষ্ঠা করে, এবং তখন থেকেই সে এক মহান কালী ভক্ত। উদ্দেশ্য অবশ্য একটাই ছিল, অন্যের জমি গ্রাস। ওই মন্দির এখন রমরমিয়ে চলছে। প্রতি শনি মঙ্গলবার গাড়ির ভিড় দেখতে তাক লেগে যাবে। ইদানিং প্রতি অমাবস্যায় আমাদের তো পুলিশ পোস্টিং করতে হয়। লোকটার একটাই প্লাস পয়েন্ট, নিজেরও মাথা ঠান্ডা, ভক্তদেরও মাথা গরম করতে দেয় না। সুরজমাল তো ওর চেলা বনার পর থেকে গুন্ডাবাজি অনেক কমিয়ে দিয়েছে দেখছি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। দেখা হলেই লোকটা তেড়ে আসবে না। আপনাকে চোখ রাঙায় কার সাধ্যি? আমি আছি না? তা আপনার কেসটা কি? খিচুড়ি কেস। মানে? একদিক দিয়ে অগ্নিদেব উকি দিচ্ছেন ঠিকই, তবে আর একদিকে আছেন পবিত্র আত্মা। কিরকম কিরকম? সংক্ষেপে জোনাথন মাইকেলের বাড়ির ঘটনাবলী অনিশ্চয়কে শোনালো মিতিন। শুনে হাস্যমুখ অনিশ্চয়কে ঈষৎ চিন্তিত দেখালো। বলে দিলেন যেন সামান্যতম প্রয়োজনে মিতিন তার সঙ্গে যোগাযোগ করে। লালবাজার থেকে বেরিয়ে মিতিন বলল, কিরে, টায়ার্ড লাগছে? আজ দুপুরে শ্রান্ত হওয়ারই কথা। জোনাথন মাইকেলের বাড়ি থেকে ফিরেছিল প্রায় 12টায়। স্নান খাওয়া করবার পর কতটুকুই বা জিরানোর অবকাশ পেয়েছে। 3টে বাজতে না বাজতেই তো আবার বেরিয়ে পড়া। তবু মিতিন মাসির সঙ্গে থাকা মানে ক্লান্তি ফ্লান্তি সব ভ্যানিশ। টুপুর বলল, কেন, আর কোথাও যাবে? ভাবছি। কোথায়? উৎপল বাবুর বাড়ি? আজ ওখানে গিয়ে লাভ নেই। পারে দুপুরে উৎপল বাবু ফোন করে বললেন চেয়ার টেয়ার সব সরিয়ে দিয়েছেন, তারপর কি হয়, বিকেল সন্ধ্যায় সরেজমিন করতে যাবে না? তার মানে তুই মাইকেলের বাড়ির যাওয়ার কথা বলছিস? হ্যাঁ, উৎপল বাবুদের বাড়ির কথাও বলছি। তুমি তো বলছিলে একবার ওখানে গিয়েও দেখে আসা দরকার। কিন্তু উৎপলরা তো এখন জিমনাসিয়ামে। তবু বাড়িতে তো কেউ না কেউ আছে, অন্তত কুকুরটার জন্য। বলা যায় না, অনেকে তো কুকুরকে একা একা থাকার অভ্যাসও করিয়ে দেয়। তবু চান্স নিতে দোষ কি? যদি কেউ থাকে, ফাঁকায় ফাঁকায় উৎপল বাবুদের বাড়িটা ঘুরে নেওয়া যাবে। দুটো মাইনাস পয়েন্ট আছে। প্রথমত, যে থাকবে সে অচেনা লোককে ঢুকতে দেবে এ সম্ভাবনা কম। দ্বিতীয়ত, যে কারণে তুই যেতে চাইছিস, অর্থাৎ উৎপল মিন্না সম্পর্কে নিশ্চয়ই সামান্য হলেও তো সংশয় জেগেছে, সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ বারবার না জানিয়ে গেলে ওরা আমাদের মনোভাব টের পেয়ে যাবে। তার চেয়ে বরং ওদের বলে করেই না হয় একসময়। যা ভালো বোঝো, কিন্তু যাবোটা কোথায় এখন? এদিকের কাজগুলো সব মিটিয়ে ফেলি, সুরজমালির বুড়িটাই ছুঁয়ে যায়। রোজ রোজ তো আর কম্পিউটার ক্লাস ডুব মারতে পারবো না। কাছে বিবাদীবাগের মিনি বাস স্ট্যান্ড। কথা বলতে বলতে দুজনে এসে দাঁড়িয়েছে যাত্রীদের লাইনে। সবে ভেঙেছে অফিস পাড়া, জনস্রোত গাঢ় ক্রমশ। শেষ বিকেলের আলো এসে পড়েছে উঁচু উঁচু বাড়িগুলোর মাথায়। লাল দিঘির টলটলে জলে নীল আকাশের ছায়া।
আলো আর ছায়ায় মাখামাখি হয়ে ডালহাউসি পাড়া এখন ভারী মায়াবী, ভিড় আর কলরোল সত্ত্বেও। নিতিন কবজি উল্টে ঘড়ি দেখল। আজ সময় নেই, থাকলে আমিও তোকে কলকাতার একটা দুটো অ্যান্টিক পিস দেখিয়ে দিতে পারতাম। কি গো, এখান থেকে 100 গজ দূরে ব্রিটিশদের তৈরি প্রথম কেল্লাটার নিদর্শন আছে। জিপিওর সামনে ফুটপাতেই লোহার পাত আছে একটা, ওটাই ছিল কেল্লার সীমানা। সিরাজদৌলা কলকাতা আক্রমণ করে ফোর্টটা ধ্বংস করে দিয়েছিলেন। তারপর ধর এখান থেকে হাইকোর্ট যেতে হলে পথে পড়বে সেন্ট জোন্স চার্চ। জানি, ওখানেই তো আছে জব চার্নকের সমাধি। ভেতরে গিয়ে দেখেছিস কখনো সমাধিটা? না, খুব ইন্টারেস্টিং লাগে। জব চার্নকের কবরের ওপর একটা সমাধি সৌধ আছে, তৈরি করে দিয়েছিলেন জব চার্নকের বড় জামাই চার্লস আয়ার। জব চার্নকের 3 মেয়ে ছিল, মেরি, এলিজাবেথ আর ক্যাথারিন। 3 মেয়েই মারা গিয়েছিল কলকাতায়। তার মধ্যে বড় আর ছোটকে কবর দেওয়া হয়েছিল বাবার পাশে। শুধু তাই নয়, ওই গির্জারই এক কোণায় পড়ে আছে হলওয়েল মনুমেন্ট। সিরাজদৌলা নাকি এক রাত সাহেব মেমকে অন্ধকূপে পুড়ে মেরে ফেলেছিলেন, এমন একটা অপবাদ দিয়ে হলওয়েল তৈরি হয়েছিল ওই মনুমেন্ট। সুভাষ বোসের আন্দোলনের ফলে ব্রিটিশরা মনুমেন্টটাকে সরিয়ে দিতে বাধ্য হয়। এখনো ওই মনুমেন্টের গায়ে সাহেবদের লেখা মিথ্যেগুলো জ্বলজ্বল করছে। আরো বোধহয় কিছু বলার ইচ্ছে ছিল মিতিনের, তার আগেই পরপর 2টো বাস এসে গেছে। প্রথমটাই জায়গা হলো না, পরেরটাই জানলার ধারে সিট পেয়ে গেল টুপুর, এবং যাত্রী ঠাসা বাস মিনিট 20-25-এর মধ্যে পৌঁছে গেছে ক্যামাক স্ট্রিটের মুখে। রিগাল প্রপার্টিজের অফিস খুঁজে পেতে সময় লাগলো না বিশেষ। শান্তিনিকেতন বিল্ডিং এর কাছেই একটা বাড়ির 3 তলায় ছোট্ট অফিস, কিন্তু ছিমছাম, ফিটফাট। সন্ধে নেমে গেছে, তবু অফিসে এখনো অনেক কর্মী আছে। কেউ বা করছে ড্রয়িং, কেউ বা হিসাবপত্র। সুরজমাল অগ্নিদেবকেও পাওয়া গেল। ভিজিটিং কার্ড পাঠিয়েছিল মিতিন, প্রায় সঙ্গে সঙ্গেই আহ্বান। সুরজমালের বয়স খুব বেশি নয়, বছর 40। সাফারি স্যুট পরে আছে, চোখে রিমলেস চশমা। টেবিলে গড়াগড়ি খাচ্ছে মোবাইল। দাঁতে পাইপ চেপে আছে সুরজমাল। মিঠে তামাকের গন্ধে ভরে আছে কাঁচ ঘেরা চেম্বারটা। সুরজমাল ছাড়াও আর একজন আছেন ঘরে, বয়স্ক মানুষ। 2 হাত নেড়ে কি যেন বোঝাচ্ছিলেন সুরজমালকে। চোখ অর্ধেক বুজে মাথা দোলাচ্ছিল সুরজমাল। মাথার পিছনেই পাশাপাশি 2টো ছবি, মা কালী আর মুক্ত কেশানন্দ। নিতিন টুপুরকে সামনের চেয়ারে বসতে বললেন সুরজমাল। Yes, madam. What can I do for you? আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা ছিল। প্লিজ বলুন। আমি একটু প্রাইভেটলি বলতে চাই। সুরজমাল কি বুঝলো কে জানে, এক ঝলক দেখলো মিতিনকে, তারপর বয়স্ক মানুষটিকে বলল, So, Mr. Sanyal, we will be meeting tomorrow. Let me study your problem and then we will decide it, okay? ভদ্রলোক উঠে চলে গেলেন। মিতিনের চোখে চোখ রেখে সুরজমাল বলল, Yes. কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি মিতিন বলল, আমি মিস্টার জোনাথন মাইকেলের কাছ থেকে আসছি। নামটা নিশ্চয়ই আপনার অপরিচিত নয়? হ্যাঁ, আমি চিনি। Respectable gentleman, but with fading memory. আপনার সম্পর্কে মিস্টার মাইকেলের কিছু অভিযোগ আছে। বাড়ি ভাঙার প্রস্তাবে তিনি সম্মত নন জেনেও আপনি অন্যায়ভাবে তার উপর চাপ সৃষ্টি করছেন। উনি বলেছেন আমি ওর সঙ্গে দুর্ব্যবহার করেছি?
ব্যবহারটা বড় কথা নয় মিস্টার অগ্নিদেব। আপনি তাকে মিথ্যে করে বলেছেন তিনি আপনাকে বাড়ি বেচতে সম্মত হয়েছেন। সুরজমাল দু এক মুহূর্ত থেমে থেকে শান্তভাবেই বলল, দেখুন ম্যাডাম, আপনার কার্ড বলছে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর, কিন্তু আমি আপনাকে চিনি না। আপনার প্রকৃত পরিচয় সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। সবচেয়ে বড় কথা, আমি আপনাকে আদৌ কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। তবে একজন ভদ্রলোক হিসেবে আপনাকে বলছি, আমি মিথ্যে বলিনি। আমার কাছে সত্যি একটা ফোন এসেছিল। সেই ফোনে স্পষ্টভাবে মিস্টার মাইকেল জানান তিনি বাড়ি বিক্রি করতে প্রস্তুত। আমি যেন শনিবারই ডিডের কাগজপত্র নিয়ে তার সঙ্গে দেখা করি। আমি যদি বলি আপনি কোনো ফোন পাননি, বানিয়ে বলছেন? বলতে পারেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি তো প্রাইভেট ইনভেস্টিগেটর নই যে প্রতিটি কল টেপ করে রাখবো। তাছাড়া আপনার কাছে প্রমাণ দেওয়ার আমার কোনো বাধ্যবাধকতাও নেই। আমি যা বলছি তা অফ মাই ওন। আপনার ব্যাগে নিশ্চয়ই টেপ রেকর্ডার আছে, আপনি স্বচ্ছন্দে টেপ করে রাখতে পারেন। টুপুর দেখলো মিতিন মাসির মুখ লাল হয়ে গেছে। মিতিন মাসির হয়ে সেই জিজ্ঞেস করলো, আপনি কবে পেয়েছিলেন ফোনটা? গত বৃহস্পতিবার দুপুরে এই অফিসেই। আপনি শিওর ওটা মিস্টার মাইকেলের গলা ছিল? আমি স্বর বিশেষজ্ঞ নই, তবে গলাটা ছিল বয়স্ক মানুষের, সামান্য কাঁপা কাঁপা। তিনি জনাথন মাইকেল বলেই নিজের পরিচয় দিয়েছিলেন। মিতিন নিজেকে সামলে নিয়েছে, সহজ গলায় বলল, সে যাই হোক, শেষ পর্যন্ত মিস্টার মাইকেল রাজি নন দেখে আপনি তার উপর নানা রকম উৎপাত শুরু করে দিলেন। আমি কি উৎপাত? আপনি জানেন না? অবশ্যই না। ভূতের ভয় তৈরি করছেন না ও বাড়িতে? সুরজমালের ভুরুতে ভাঁজ পড়েও মিলিয়ে গেল। মৃদু হেসে বলল, শুনুন ম্যাডাম, কাউকে বাড়ি ছাড়া করতে হলে ভূত টুতের ভয় দেখানোর আমার প্রয়োজন হয় না। ওই কাজটা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভালো পারে। তবে ওই জমি আমার কাছে এমন কিছু লোভনীয় নয় যে তার জন্য আমি এত ঝঞ্ঝাট পোষাবো, বুঝলেন? সত্যি বলতে কি, আমি মিস্টার মাইকেলকে যা অফার করেছি তারপরে আমার বিরাট কিছু লাভ থাকবে না। মনে রাখবেন, যতটাই জমি থাক ওটা ব্যাক প্লট, সামনের রাস্তা খুব সরু। ওখানে আমি 4 তলার বেশি তুলতেই পারবো না। তুললেও সামনে অনেকটা জমি ছাড়তে হবে। আমার ইন্টারেস্ট ছিল পুরনো বাড়ি ভাঙলে ভালো কাঠ বিম পাওয়া যায়, ভেবেছিলাম তাই দিয়ে সামান্য কিছু মেকআপ করতে পারবো। শুধু মূল্যবান কথার কথাই ভেবেছেন, নাকি আরো মূল্যবান কিছুর আশা ছিল? বুঝলাম না। টুপুর উৎসাহের চোটে গুপ্ত সম্পদের কথা বলে ফেলতে যাচ্ছিল, মিতিন পা চিপে দিল। সুরজমালকে বলল, আমিও তো অনেক কিছু বুঝছি না। যেমন লাভ হবে না জেনেও বাড়িটার উপর আপনার আদৌ আগ্রহ জন্মালো কেন? কারণটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? জনাথন মাইকেলের বাড়িতে গিয়ে উত্তর খুঁজুন না। আমি তো যেচে ইলিয়ট রোডের বাড়িতে যাইনি, ওখান থেকে প্রস্তাব এসেছিল বলেই আমি গেছিলাম। কে দিয়েছিল প্রস্তাব? আপনি কি মিস্টার মাইকেলের ওই কাল্পনিক ফোনটার কথা বলছেন? ও তো অনেক পরের কথা, তার ডের আগেই সামওয়ান আমার অফিসে এসেছিলেন। আপনি কার কথা বলছেন? প্রাইভেট ইনভেস্টিগেটর হয়েছেন মিস্টার মাইকেল নিশ্চয়ই আপনার পেছনে পয়সা ঢেলেছেন। আপনি নিজেই খুঁজে বার করুন। অনুগ্রহ করে আমাকে বা আমার কোম্পানিকে বদনামের ভাগী করবেন না। আফটার অল, রিগাল প্রপার্টিজের একটা গুডউইল আছে। বলতে বলতে পিছন ঘুরে ছবি দুটোকে নমস্কার করলো সুরজমাল।
মিতিনদের বলল, কিছু মনে করবেন না, আমায় এবার উঠতে হবে। নিচে নেমে টুপুর বলল, ব্যাপারটা যে আরো গুলিয়ে গেল গো মিতিন মাসি। সত্যি কি মিস্টার মাইকেলের বাড়ির কেউ সুরজমালের কাছে এসেছিল? আসতেও পারে, কিন্তু সুরজমাল মিথ্যা বলতে পারে। যদি এসে থাকে, সে কে? ডিক না মিন্না নাকি উৎপল? কম্পিউটারের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা জানিস? সিগন্যাল পাঠানো হয়, সেগুলো যায় লজিক গেটের মধ্যে দিয়ে। সিগন্যালগুলো জুড়ে গেলে হয় অ্যান্ড, আর দুটো সিগন্যালের একটা যদি ঢোকে তবে হয় অর। কোনোটাই না ঢুকতে পারলে হয় নর। এখন সবার স্টেটমেন্টকেই সিগন্যালের মতো করে মগজে ঢোকাতে হবে। দেখা যাক মস্তিষ্কের লজিক গেট কি বলে। টুপুর কথাটা ঠিক বুঝতে পারল না। মিতিন মাসি কি যে হেয়ালি করে এক এক সময়। সন্ধে থেকে মেঘ করেছিল কালো, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। গভীর রাতে তুমুল বৃষ্টি নামল। বৈশাখ জ্যৈষ্ঠের হঠাৎ ধেয়ে আসা বাড়িধারা নয়, আষাঢ় শ্রাবণে ঝমঝম ঝম। সেই যে শুরু হয়েছে রাত্রে, সকাল হওয়ার পরেও বিরাম নেই। তবে এখন তেজটা কমেছে, চলছে রিমঝিম রিমঝিমের পালা। বৃষ্টির মধ্যে পাজামা গুটিয়ে ছাতা মাথায় বাজারে ছুটল পার্থ। নিয়ে এসেছে একটা আস্ত ইলিশ মাছ। আজ খুব সরল মেনু, খিচুড়ি আর তার সঙ্গে মাছ ভাজা। পার্থ স্থির করে ফেলেছে আজ নো প্রেস, শুধু খাওয়া আর ঘুম। যতই কাজের পাহাড় মাথায় চেপে থাকুক, সে আজ নিজেই নিজেকে একটা রেনি ডে ছুটি দিতে চায়। এই মতো সকালে হঠাৎ উৎপলের ফোন। নিতিন আলু পরোটা ভাজছিল, দৌড়ে গিয়ে ফোনটা নিল টুপুরের হাত থেকে। কথা শেষ করে যখন রিসিভার নামালো, তখন তার মুখ বেশ গম্ভীর। টুপু উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো? আবার কাজ ভেঙেছে ড্রয়িং রুমের শোকেসের। তবে এবার শুধু পাল্লা নয়, ভেতরের পুতুলগুলো গেছে। পার্থ সবে শব্দ খুলে বসেছিল। মিতিনের কথা কানে যেতেই তার কপালেও ভাঁজ। সে কি, বেশ তো বন্ধ হয়ে গেছিল। সে আর কটা দিন, মঙ্গল আর বুধ। ভূত বাবাজি বোধহয় দুদিন একটু সমঝে বুঝে নিচ্ছিলেন। কি করবে এখন? যাবে? অগত্যা। এই বৃষ্টি মাথায় করে? উপায় কি, অ্যাডভান্স যখন গিলেছি। নিতিন টুপুরকে বলল, কি রে, তুই আছিস তো সঙ্গে? শুধু মুখের কথা খসার অপেক্ষা। টুপুর 5 মিনিটে তৈরি। নিতিনও বেরিয়ে পড়ল ব্যাগ গুছিয়ে। ট্যাক্সি নিয়ে 9:30টার মধ্যে পৌঁছে গেছে জোনাথনের বাড়ি। বছরের প্রথম বড় বৃষ্টি বলে পথে ঘাটে তেমন জল জমেনি, এই একটা বাঁচোয়া। উৎপল বাইরের বারান্দায় পায়চারি করছিল। বর্ষাতি পড়া মিতিন টুপুরকে দেখতে পেয়ে প্রায় দৌড়ে এলো। ওফ, হরিবল ব্যাপার। কাল যা হয়েছে তাতে আত্মারাম খাঁচা ছাড়ার হওয়ার জোগাড়। চলুন দেখছি। বর্ষাতি দুটো হ্যান্ডস্ট্যান্ডে ঝুলিয়ে দিয়ে মাঝের প্যাসেজ দিয়ে ড্রয়িং রুমে এলো টুপুররা। দেখলো বড় সোফায় মুহ্যমান মুখে বসে আছেন জোনাথন। পাশের সোফায় ডিক। ডিকের পরনে ট্রাউজার আর ফুল শার্ট, পায়ে জুতো মোজা। নাইট ডিউটি থেকে ফিরে এখনো ডিক পোশাক বদলায়নি। কথা না বলে কাজে নেমে পড়ল মিতিন। উবু হয়ে বসে দেখছে ভাঙচুর। সত্যি ভারী বিশ্রীভাবে ভেঙেছে শোকেসের কাঁচ। ফ্রেমে যৎ সামান্য কাঁচ লেগে আছে কোথাও কোথাও, কিন্তু একান্তই এবড়ো খেবড়ো ভাবে। পোর্সিলিনের পুতুলগুলো গুঁড়ো গুঁড়ো দশা।
মাটিতে ছড়িয়ে রয়েছে। দুটো মাত্র বড় পুতুল আধ ভাঙা, বাকিগুলোকে এখন আর পুতুল বলে শনাক্ত করা কঠিন। উৎপল বলল, আপনার জন্যই এখনো সাফ করিনি ম্যাডাম। এবার মিসেস জোন্সকে বলি ঘর ক্লিন করে দিতে। ও শিওর, আমার যা দেখার আমি দেখে নিয়েছি। মিতিন আর টুপুর সোফায় এসে বসল। জোনাথন দু আঙুলে কপাল চেপে রয়েছেন। মিতিন নরম গলায় ডাকল, মিস্টার মাইকেল। জোনাথন অন্যমনস্ক ভাবে সাড়া দিল। কাল ঠিক কখন হয়েছে ঘটনাটা? বেশ রাত্রিরে, আমার তখন ঘুম এসে গিয়েছিল। স্লিপিং পিল খেয়েছিলেন? না, আমার ইউজুয়ালি ঘুমের ট্যাবলেট লাগে না। হঠাৎ এ ঘরে প্রচন্ড জোরে ঝনঝন শব্দ। প্রায় সঙ্গে সঙ্গে এসে দেখি এই কাণ্ড। উৎপল বলল, সরি ম্যাডাম, একটা কথা বলতে ভুলে গেছি। কাল সন্ধ্যেবেলা এ ঘরের বাল্ব টিউবও ফেটে গিয়েছিল। আগে দুদিন তো লাইট যায়নি। জোনাথন বললেন, দুদিন তো সবই ঠিক ছিল, বাল্ব, টিউব, কাঁচ। আমি তো ধরেই নিয়েছিলাম চেয়ার টেবিলগুলো বার করার পর আবার সব নর্মাল হয়ে গেল। কিন্তু তিনি যে এত ক্রুদ্ধ, এত ভয়ঙ্কর হয়ে আছেন, এ আমার ইমাজিনেশনেও ছিল না। মিসেস জোন্স থমথমে মুখে ঝাড় দিচ্ছিলেন মেঝেটা। কাচের টুকরো এক জায়গায় জড়ো করতে করতে অস্ফুটে বলে উঠলেন, কি হচ্ছে, কেন যে হচ্ছে? পুতুলগুলোর কি দাম, এখন সেগুলোকে পর্যন্ত। মিতিন মৃদু গলায় বলল, এবার কাচের ভেতরকার জিনিসেও হোলি স্পিরিটের নজর পড়েছে। গুম হয়ে বসে থাকা ডিক আচমকা ফুঁসে উঠল, সব যাবে, সব যাবে, একটা একটা করে জিনিস চলে যাবে, কিচ্ছু বাঁচবে না, কেউ বাঁচাতে পারবে না। উৎপল তাড়াতাড়ি ডিকের কাঁধে হাত রেখেছে। শান্ত হও ডিক, শান্ত হও। শান্ত হওয়ার উপায় রেখেছো তোমরা? সর্বনাশ যা করার সে তো করেই দিয়েছ। আমি বলিনি হোলি স্পিরিট আর শান্ত হবে না? ফললো আমার কথা। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। কে ঠিক করবে, তুমি না তোমার এই ডিটেকটিভ? কেউ কিছু করতে পারবে না। আমি কতবার বলেছি একটা যা হোক কিছু হেস্তনেস্ত করে ফেলো, আমার কথা কেউ গ্রাহ্য করছো না। এখন এই হন্টেড হাউস বেচতে গেলে আর কেউ কিনবে, দাম পাবে? বেচার প্রশ্ন উঠছে কেন? তুমি তো জানো ড্যাডি মোটেই বিক্রি করতে চাইছেন না। ড্যাডি চাইছেন না নাকি তোমরা চাইছো না? তোমাদের কি ইন্টারেস্ট আছে আমি বুঝি না ভেবেছ? যা বাবা, আমাদের আবার কি স্বার্থ? ড্যাডির সেন্টিমেন্টটাকে আমরা তো জাস্ট অনার করতে চাইছি। ও, ড্যাডির চিন্তায় ঘুম হচ্ছে না। সারা বছরে একবার ড্যাডিকে দেখতে আসার সময় পেত না, আর এখন ড্যাডির সেন্টিমেন্ট নিয়ে বিগলিত। এইসব গুলগপ্প আমায় ঝেড়ো না। তোমাদের আসল ইন্টারেস্ট তো বাড়িটাকে জিয়ে রাখা, না? তোমরা লোভে পড়ে গেছো, ভাবছো গুপ্তধন খুঁজে বার করে ফেলবে। কিচ্ছু পাবে না, তোমরা মরবে। তোমাদের কবরে গিয়ে আমি ফুল মালা ছড়িয়ে আসবো। ডিক। জোনাথন ধমকে উঠলেন, বিহেভ ইয়োরসেলফ। মীর্ণা উৎপল সম্পর্কে তুমি এভাবে কথা বলবে না প্লিজ ড্যাডি। মীর্ণা উৎপলকে তুমি অনেক মাথায় তুলেছ, আর নয়। ওদের এবার নিজের চরকায় তেল দিতে বলো। এ বাড়িতে ভূত লাফাচ্ছে না মানুষ, এ নিয়ে ওদের গবেষণা করার কোনো দরকার নেই। বলেই ডিক উঠে গটগট করে ভেতরে চলে গেল। গোটা ঘর নিস্তব্ধ, যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে।
মিসেস জোনসের ঝাড়ু থেমে গেছে। জোনাথনের ঘাড় ঝুলে পড়েছে। উৎপল দাঁড়িয়ে নিথর। নীরবতা ভঙ্গ করল উৎপলই। পাংশু মুখে বলল, সরি মিসেস মুখার্জি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি কি গিয়ে ডিককে একটু ঠান্ডা করে আসব? আপনি যাবেন এরপরেও? কোনো অসুবিধা নেই। ডিকের মাথা বড্ড তেতে আছে, ওকে একটু বোঝানো দরকার। জোনাথন বড় করে একটা শ্বাস ফেললেন। উৎপলও আর আপত্তি জুড়ল না। টুপুরকে ল্যাংবোট করে ডিকের দরজায় এলো মিতিন। ভেতরে আসতে পারি? কোনো উত্তর নেই। সামান্য অপেক্ষা করে মিতিনরা ঢুকেই পড়ল। ডিক চিৎপটাং হয়ে শুয়েছিল বিছানায়। ধর্মড়িয়ে উঠে বসেছে। রুক্ষ গলায় বলল, আমি কি আপনাদের আসতে বলেছি? মিতিন একটুও থমকালো না। কড়া গলায় বলল, আপনি না চাইলেও আমাদের আসতে হবে, প্রয়োজন আছে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য নই। আপনিও যে দেখি সুরজমালের ভাষায় কথা বলেন। ঠিক কটমট করে তাকালো। মিতিনের গলা আরো কঠোর হলো। চোখ পাকিয়ে লাভ নেই। আপনিও এমন কিছু ভালো মানুষ নন। আপনার ড্যাডিকে হ্যারাস করার মূলে তো আপনি। কি বলতে চাইছেন? আপনি তো এই বাড়ি বিক্রির জন্য যেচে সুরজমালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। থতমত মুখে ডিক বলল, কে বলেছে? ঢিল ঠিক জায়গাতেই পড়েছে। ডিকের চোখে চোখ রেখে সামান্য গলা নামালো মিতিন। সুরজমালি বলেছে, তবে আপনার বাড়ির লোক এখনো জানেন না। নিশ্চয় বুঝতে পারছেন, শুনলে আপনার বাবা, আই মিন ড্যাডি, খুব প্রীত হবেন না?